যে কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে অবজেক্টিভ ইংলিশ আছে সেখানে কিন্তু এরর কারেকশন একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কারণ এখান থেকে অনেক কোয়েশ্চেন আসে এবং এটাকে যদি আমরা ঠিকঠাক করে সলভ করতে পারি, ট্রিকগুলো আমরা যদি ঠিকঠাক জানি, অ্যাপ্লিকেশন যদি জানি রুলের, তাহলে আমরা খুব সহজেই কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম নাম্বার তুলে নিয়ে আসতে পারবো। তো তার জন্য আমাদের কিছু কিছু জায়গা একটু ভালো করে জানতে হবে। তো এরর কারেকশন করতে গেলে আমাদের 4টে স্টেপ ভালো করে ফলো করতে হবে। প্রথম হচ্ছে যে কোনো সেন্টেন্সের আগে মিনিংটা বুঝতে হবে। তারপরে আমরা দেখব টেন্স কি আছে, দেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপরে পার্টস অফ স্পিচটা আমাদের দেখতে হবে। তো এগুলো নিয়ে আমি পরে ইন ডিটেল ডিসকাস করব। আজকে আমি শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর দু একটা কারেকশন তোমাদের দেখাচ্ছি, যেগুলো খুব ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামে আসতে পারে এবং অলরেডি অনেক এক্সামে এসছেও। তো টাইপটা তোমরা একটু বুঝে নাও কিভাবে তোমরা সলভ করবে। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটা আছে এখানে কি বলছে, one of the boys who has been selected for the final match has broken his leg. তো অনেকটা বড় একটা সেন্টেন্স। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা বেসিক রুল কি, ইফ দেয়ার ইজ আ সাবজেক্ট দেয়ার মাস্ট হ্যাভ আ ভার্ব, ইফ দেয়ার ইজ আ ভার্ব দেয়ার মাস্ট হ্যাভ আ সাবজেক্ট। সাবজেক্ট বা কর্তা থাকলে তার একটা ক্রিয়া বা ভার্ব থাকবে, এবং একটা ভার্ব আছে মানে সেই ভার্বের একটা সাবজেক্ট থাকবে। এটা শুনতে খুব সহজ মনে হচ্ছে যে এটা তো খুব ইজি ব্যাপার, সাবজেক্ট থাকলে ভার্ব থাকবে, ভার্ব থাকলে সাবজেক্ট থাকবে। কিন্তু ব্যাপারটা এতটা ইজি নয়, কারণ একটা সাবজেক্টের একাধিক ভার্ব থাকতে পারে, আবার একটা ভার্বের জন্য একের বেশি সাবজেক্ট থাকতে পারে। তো এটাই আমাদের ফাইন্ড আউট করতে হবে যে কোন সাবজেক্টের ভার্ব কোনটা। এটা যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু খুব সহজেই আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এরর কারেকশন গুলো আমরা ঠিকঠাক করতে পারবো, মানে এরর গুলোকে ডিটেক্ট করতে পারবো। তো এখানে দেখো যেটা বলছে, one of the boys who has been selected for the final match has broken his leg. তো এখানে one of the boys, এটা আমাদের দেখতে হবে কি বলতে চাইছে। এই স্ট্রাকচারটা ভালো করে মনে রাখবে। one of, each of, either of, neither of, ঠিক আছে, বা some of, many of, most of, এই যদি স্ট্রাকচারটা থাকে সবসময় মনে রাখবে অফ এর পর যে নাউনটা বসবে, কাউন্টেবল নাউনটা, সেটা সবসময় কিন্তু প্লুরাল ফর্মে হবে। যেমন দেখো, ওয়ান অফ দ্য বয়েজ, এখানে কিন্তু বয় হলে ভুল হতো, ওয়ান অফ দ্য বয়েজ, এটা সবসময় প্লুরাল হবে। সেটা যদি ওয়ান অফ দ্য থাকে তখনও বয়েজ হবে, সাম অফ থাকলেও বয়েজ হবে, মেনি অফ থাকলেও বয়েজ হবে, মোস্ট অফ থাকলেও বয়েজ হবে। এটাকে আমাকে প্লুরাল করতেই হবে কাউন্টেবল হলে। কিন্তু এর জন্য ভার্ব চেঞ্জ হবে না। ভার্ব আমরা কাকে দেখে বসাবো? ভার্ব বসাবো আমরা অফের আগে কি আছে সেটাকে দেখে। এইরকম যখন স্ট্রাকচার থাকবে তখন আমরা ভার্ব সবসময় ওয়ানটাকে দেখে বসাবো। সেখানে যদি ওয়ান থাকে সিঙ্গুলার, সাম থাকলে প্লুরাল, এইভাবে চেঞ্জ হবে। এবার দেখো বলছে, ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য ফাইনাল ম্যাচ হ্যাজ ব্রোকেন হিজ লেগ। এখানে আমরা কি দেখতে পাচ্ছি? কতগুলো দেখো ভার্ব আছে, এই যে একটা হ্যাজ বিন সিলেক্টেড আর হ্যাজ ব্রোকেন, দুটো আমাদের ভার্ব আছে। এবার আমাদের দেখতে হবে কোন ভার্বের সাবজেক্ট কোনটা। এখানে বলছে ওয়ান অফ দ্য বয়েজ হু হ্যাজ বিন সিলেক্টেড ফর দ্য ফাইনাল ম্যাচ। তাহলে সিলেক্ট কে হয়েছে? সিলেক্ট কি একটা ছেলে হয়েছে? দেখো, এবার এখানে দেখো হু হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। আমরা জানি রিলেটিভ প্রোনাউন কি করে, তার অ্যান্টিসিডেন্টকে কোয়ালিফাই করে। অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে তার আগে যে আছে। তাহলে দেখো হু এর আগে কে আছে? বয়েজ। হু এর আগে আছে বয়েজ। তার মানে এই বয়েজটার জন্য কিন্তু এটা বসছে, ওয়ানের জন্য নয়। তাহলে বয়েজের জন্য কি হবে? দেখো, বয়েজটা কি প্লুরাল, তার মানে আমরা এখানে কিন্তু হ্যাজ এর জায়গায় হ্যাভ দেব। এবার প্রশ্ন হলো, তাহলে ওয়ানের ভার্ব কোনটা? ওয়ানের ভার্ব দেখো কোথায়, ওয়ানের ভার্ব হচ্ছে এখানে। এবার আমি যে বললাম প্রথমে মিনিংটা বুঝতে হবে। দেখো, আমরা যদি একটু মিনিংটাও বুঝি তাহলেও আনসার করতে পারবো। কিরকম? যে যে ছেলেগুলো ফাইনাল ম্যাচের জন্য সিলেক্ট হয়েছিল তার মধ্যে একটা ছেলের পা ভেঙে গেছে। তার মানে সিলেক্ট কিন্তু একজন হয়নি, সিলেক্ট হয়েছে অনেকে। ওয়ান অফ দ্য বয়েজ, যতগুলো বয়েজ ছিল তাদের কথা বলা হচ্ছে, কিন্তু পা কজনের ভেঙেছে? একজনের। তাই আমরা এখানে কিন্তু এটাকে সিঙ্গুলার রাখবো, কিন্তু এটাকে সিঙ্গুলার রাখা যাবে না, কারণ এখানে হুটা কোয়ালিফাই করছে বয়েজকে। তাহলে বয়েজের জন্য আমরা এখানে হ্যাভ বিন করবো। এটা একটা স্ট্রাকচার হলো। এখানে যদি ওয়ানের জায়গায় যদি টু অফ দ্য বয়েজ বলতো, সাম অফ দ্য বয়েজ বলতো, তখন কিন্তু ব্যাপারটা আলাদা হতো। তখন এটা আবার এটাও প্লুরাল হতো, এটাও প্লুরাল হয়ে যেত। নেক্সট দেখো, নাম্বার 2 কি বলছে, there appears a number of new faces in the hall and I really do not know who they are.
এই যে দেয়ার, দেয়ার বা ইট, এই দুটো দুরকম ভাবে ইউজ হতে পারে। একটা আমরা এদের একটা মিনিং থাকবে এরকম ভাবে ইউজ করতে পারি, সেটা প্রোনাউন হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আবার একটা ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইটের ইউজ হয় যখন এরা মিনিংলেস। যেরকম আমি যদি বলি আমার বাড়ির পাশে একটি পুকুর আছে, তাহলে এটাকে আমরা ইংলিশে কি বলবো? দেয়ার ইজ আ পন্ড বিসাইড মাই হাউস। বা টেবিলের ওপর একটা বই রাখা আছে, দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। তাহলে এই যে দেয়ার এখানে আমরা ইউজ করছি, দেখো দেয়ারের কোনো মানে নেই, ইটস মিনিংলেস। অথচ দেয়ারটা তুমি সেন্টেন্সে না ইউজ করলে সেন্টেন্সটা লিখতে পারবে না। আমি এখানে দেয়ারটাকে বাদ দিয়ে সেন্টেন্সটা বলতে পারবো না। তাহলে এখানে দেখো দেয়ার ইউজ করছি কিন্তু দেয়ারের কোনো মানে নেই, ইন্ট্রোডাক্টরি দেয়ার। কিন্তু যখনই আমি বলবো আই উইল গো দেয়ার বা হি উইল গো দেয়ার, তখন দেখো দেয়ারের কিন্তু একটা মানে আছে, অ্যাডভার্ব। এখানে দেয়ার মানে সেখানে বোঝাচ্ছে। ঠিক একই রকম ভাবে ইটের ইউজ দেখো, আমি যদি বলি যে আই শ্যাল ডু ইট, আমি এটা করব, এটার একটা মানে আছে। কিন্তু আমি যদি বলি ইট ইজ 5 o'clock, এখানে ইটের কি কোনো মানে আছে? নেই। তার মানে যখন এই ইট বা দেয়ার গুলো সেন্টেন্স কনস্ট্রাক্ট করবে অথচ সেন্টেন্সে কোনো মিনিং থাকবে না এদেরকে, তখন এদের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ভার্বটা এই সবসময় সাবজেক্টের আগে বসে। জেনারেলি অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্ব কি হয়? সাবজেক্টের পরে বসে। কিন্তু যখন ইন্ট্রোডাক্টরি দেয়ার বা ইট থাকে তখন ভার্বটা কি হয়? সাবজেক্টের আগে বসে। যেমন দেখো আমি যদি বলি যে টেবিলের উপর একটা বই আছে, আমরা কি বলছি? দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল, তাহলে বুকের আগে কিন্তু ইজ বসছে। আবার যদি বলি দুটো বই আছে বা অনেক বই আছে, তখন কিন্তু দেয়ার আর মেনি বুকস অন দ্য টেবিল হয়ে যাবে। তাহলে ইন্ট্রোডাক্টরি দেয়ারের ক্ষেত্রে কি রুল হচ্ছে দেখো, যদি এর পরে সাবজেক্টটা সিঙ্গুলার থাকে তখন ভার্ব সিঙ্গুলার হচ্ছে, ভার্ব, আর যদি সাবজেক্ট প্লুরাল হয় তখন ভার্ব প্লুরাল হচ্ছে। দেয়ার ইজ আ বুক, দেয়ার আর মেনি বুকস। তাহলে এখানে দেখো কি বলছে যে দেয়ার অ্যাপিয়ার্স আ নাম্বার অফ নিউ ফেসেস ইন দ্য হল। তাহলে দেয়ার আমার এখানে প্রথমে আছে, এটার কোনো মিনিং নেই। তার মানে আমাকে বুঝতে হবে এর সঙ্গে যে ভার্বটা বসবে সেটা কিন্তু দেয়ারকে দেখে বুঝবে না, সেটা বুঝবে এর পরে কি আছে সেটাকে দেখে। এর পরে কি আছে? আ নাম্বার অফ নিউ ফেসেস। এবার আ নাম্বার অফ আর দ্য নাম্বার অফ এর রুল কি? আ নাম্বার অফ যদি থাকে তখন এরপরে সাবজেক্ট আর ভার্ব দুটোই প্লুরাল হয়ে যায়। আ নাম্বার অফ প্লাস প্লুরাল সাবজেক্ট প্লাস প্লুরাল ভার্ব। কিন্তু দ্য নাম্বার অফ থাকলে কি হয়? দ্য নাম্বার অফ প্লাস প্লুরাল সাবজেক্ট প্লাস সিঙ্গুলার ভার্ব। আমি একটু আগেই বললাম যে অফের পর কিন্তু কাউন্টেবল নাউনটা সবসময় প্লুরাল হবে, কিন্তু এর জন্য ভার্ব চেঞ্জ হবে না, ভার্ব দেখতে হবে অফের আগে কি আছে। তাহলে আ নাম্বার অফ থাকলে সব প্লুরাল, দ্য নাম্বার অফ থাকলে সাবজেক্ট প্লুরাল বা কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়ে যাবে। পরের যে নাউনটা প্লুরাল, পরের ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে এখানে দেখো আ নাম্বার অফ কিন্তু আ নাম্বার অফ নিউ ফেসেস, এটাকে আমরা প্লুরাল সাবজেক্ট হিসেবে ধরবো। ঠিক আছে, তাহলে এখানে ভুলটা কি হলো? দেখো এখানে ভার্বটা আছে অ্যাপিয়ার্স, এটা আমরা অনেকে ভুল করি, আমরা নাউনের সঙ্গে ভার্বকে অনেক সময় গুলিয়ে ফেলি। নাউনকে যদি আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে যাই তখন আমাদের এসিএস অ্যাড করতে হয়। যেমন বয় সিঙ্গুলার, বয়েজ হচ্ছে প্লুরাল, গার্ল হচ্ছে সিঙ্গুলার, গার্লস হচ্ছে প্লুরাল। ঠিক সেরকম হাউস, হাউজেস, হাউজেস প্লুরাল, হাউস হচ্ছে সিঙ্গুলার। কিন্তু ভার্বের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। ভার্বের প্রেজেন্ট টেন্সে ভার্বের সঙ্গে এসিএস দিলে ভার্ব কিন্তু প্লুরাল হয় না, সেটা সিঙ্গুলার হয়ে যায়। যেমন গো, গোজ। দেখো আমরা গো সবসময় প্লুরাল সাবজেক্টের সঙ্গে ইউজ করব, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমরা গোজ বলবো। যেমন হি গোজ টু স্কুল, সাবজেক্ট দেখো হি সিঙ্গুলার, কিন্তু দে গো টু স্কুল, এখানে গোজ বলা যাবে না। তার মানে এখানে যেহেতু অ্যাপিয়ার্স আছে, অ্যাপিয়ার্সটা কি? সিঙ্গুলার ভার্ব। কেন? কারণ দেখো এস আছে, কিন্তু আমার এখানে সাবজেক্ট কি দেখো প্লুরাল আর নাম্বার অফ আছে, তার মানে অ্যাপিয়ার্স এর এসটা বাদ যাবে। ঠিক আছে, অ্যাপিয়ার্স কথাটা হবে না, এ ডাবল পি ই আর হবে, ইএসটা বাদ যাবে। ক্লিয়ার? এবার দেখো নাম্বার 3 কি বলছে? ইট ওয়্যার দ্য চিলড্রেন হু ওয়্যার মেকিং নয়েজ ডিউরিং দ্য জার্নি। এবার এই সেন্টেন্সেও সরি, এটা ইট হবে। ইট ওয়্যার দ্য চিলড্রেন, আমি একটু আগেই বললাম দেয়ার আর ইটের ইউজটা। তাহলে দেখো তো ইটের এখানে কোনো মানে আসছে কি? ইট ওয়্যার দ্য চিলড্রেন, না, ইহা তো হচ্ছে না মানে। তার মানে এটাও মিনিংলেস দেয়ারের মতো। দেয়ারের রুলটা আমরা কি বললাম? এই দেয়ার যদি মিনিংলেস হয়, সেন্টেন্সের প্রথমে বসছে, তখন এরপর যে ভার্বটা বসবে সেটা কাকে দেখে বসবে? এর পরে যে সাবজেক্টটা আছে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। কিন্তু ইন্ট্রোডাক্টরি ইটের ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ সিঙ্গুলার হবে, সাবজেক্ট যাই থাক না কেন। যেমন ইট ওয়্যার দ্য চিলড্রেন, দেখো চিলড্রেন কিন্তু প্লুরাল আছে, তার জন্য এটা ওয়্যার হবে না, কারণ এখানে ইট আছে। তাহলে আমরা এখানে ওয়াজ করব।
কিন্তু দেয়ার হলে আমরা ওয়্যার করতাম। তার মানে ইন্ট্রোডাক্টরি ইট দেয়ার থাকলে ভার্বটা ডিপেন্ড করবে পরে সাবজেক্ট কি আছে। আর ইটের ক্ষেত্রে আমরা সবসময় সিঙ্গুলার ভার্বেরই ইউজ করব। ঠিক আছে, তো এইভাবে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের এরর গুলোকে করতে পারি। তো এই তিনটে এরর থেকে কিন্তু তোমরা অনেকগুলো এরর সলভ করতে পারবে, কনসেপ্টটা যদি ক্লিয়ার করে নাও। এরপরে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আরো ডিটেলে কিছু রুলস পড়বো এবং কিভাবে এরর গুলোকে তোমরা ডিটেক্ট করবে, আর কি কি ধরনের এরর আসতে পারে সেটা আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সেটাও তোমরা কমেন্টে জানাবে। আর নেক্সট পার্ট যদি তোমাদের দরকার হয় তোমরা কমেন্ট করে জানাবে, আমি খুব তাড়াতাড়ি এর উপর আর একটা ভিডিও আপলোড করব। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন আর একটা টপিক নিয়ে।